প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলায় খবরের কাগজের নিয়মিত আয়োজন খবরের কাগজ লেখক আড্ডায়। আজ আমাদের সাথে উপস্থিত আছেন এমন একজন অতিথি যিনি প্রকাশনা শিল্পে এক অনন্য ভূমিকা পালন করছেন। আজ আমার সাথে উপস্থিত আছেন সময় প্রকাশনের স্বত্বাধিকারী জনাব ফরিদ আহমেদ। চলুন কথা বলি তার সাথে। ফরিদ আহমেদ, আপনাকে লেখক আড্ডায় স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই জানতে চাই যে এবারের বইমেলা একটি দোদুল্যমান সময় পেরিয়ে হওয়া না হওয়ার একটা যে টানাপোড়েন ছিল, অবশেষে বিলম্বিত বইমেলা। একজন প্রকাশক হিসেবে এই বিলম্বিত বইমেলাকে আপনি কিভাবে দেখছেন? কর্তৃপক্ষ এই ঘটনাটা ঘটিয়েছে, বিলম্বিত অথবা বলতে পারেন আগমনী। অর্থাৎ কর্তৃপক্ষের প্রথম সিদ্ধান্তটা ছিল ফেব্রুয়ারির আগে, জি, পরের সিদ্ধান্তটা ছিল ফেব্রুয়ারির শেষের দিকে। কোনোটাই যথাযথ সিদ্ধান্ত ছিল না। জি, অমর একুশে বইমেলা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে হয়, মাসব্যাপী 1 তারিখ থেকে হবে, এবং ওই শিডিউলটা যদি রক্ষা করা হতো তাহলে কিন্তু কোনো ধরনের বিতর্ক আলোচনা কোনো কিছুর কোনো সুযোগ ছিল না। যখনই কর্তৃপক্ষ ওই শিডিউলটা রক্ষা করতে পারছিল না বা করেনি, তারা বিকল্প প্রস্তাবগুলো দিয়েছে, তখনই আপনার বিকল্প পথ খুলে গেছে। আপনি আমাকে বিকল্প প্রস্তাব দিচ্ছেন, আমি আপনাকে বিকল্প প্রস্তাব দিচ্ছি। এই বিকল্প প্রস্তাবের যে দোদুল্যমনতা, এটা পরিণতি কি হলো তা তো দেশবাসী দেখেছে। একবার এই তারিখ, আরেকবার ওই তারিখ। আসলে এগুলো কোনো কিছুই কাঙ্ক্ষিত ছিল না, কাম্য ছিল না। এবং যেটা একদম প্রতিষ্ঠিত সত্য, অমর একুশে বই মেলা প্রমাণিত এবং একটা ব্র্যান্ডেড সারা ওয়ার্ল্ডে, এটার তারিখটা ওইরকমই রাখা দরকার ছিল। যত যাই হোক, সব কিছুকে ছাপিয়ে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই মেলাটা করা দরকার ছিল। যদি তাই হতো তাহলে কোনো কিছুরই কোনো অজুহাত তৈরি করার সুযোগ থাকতো না। এবং এই যে এটা নিয়ে আমরা দেখলাম যে প্রকাশকদের মধ্যেও একটা ভাগ হয়ে গেল, এবং অনেক প্রকাশক ঐক্য নামে একটি ফোরাম খুলে নানাভাবে দেন দরবার বাংলা একাডেমির সাথে করলো, এবং শেষ পর্যন্ত তারাও বইমেলায় এলো। তারা প্রথমে বইমেলায় অংশগ্রহণ করতে চায়নি, আমরা দেখলাম যে বইমেলায় এলো, এবং আসার পর সার্বিকভাবে কিন্তু সংক্ষিপ্ত একটি বইমেলা হচ্ছে, 30 দিনে বইমেলা হচ্ছে না এবার। এবং এই সংক্ষিপ্ত বইমেলায় লেখক পাঠকের পাশাপাশি প্রকাশকরা কি পেল, মানে তাদেরকে আশাব্যঞ্জক সেই জায়গাটা পেল তাদের বই বেচা কেনার ব্যাপারে? আমি শুরুতেই বলেছি যে যেহেতু কর্তৃপক্ষ বিকল্প পথ খুলে দিয়েছিল, সুতরাং প্রকাশকরা বিকল্প ভাবনা করেছে, বিকল্প প্রস্তাব দিয়েছে, এবং বিকল্প ওয়েতে মূল ধারার থেকে সরে গিয়ে এবার বিকল্প ধারাতেই আলাপ আলোচনা হয়েছে। যা কিছু ঘটেছে সব কিছু মূল ধারার বাইরে ঘটেছে, এবং সেই বিকল্প ধারা অনুযায়ী বইমেলাটা অনুষ্ঠিত হয়েছে। এবং কর্তৃপক্ষের সাথে শেষ পর্যন্ত প্রকাশক ঐক্যের যে কর্মকর্তারা, তাদের সাথে কি সমঝোতা হয়েছে, কিসের জন্য আবার বইমেলায় প্রকাশকরা ফিরে এলো, এটারও একটা ব্যাখ্যা প্রকাশক ঐক্যর থেকে দেওয়া হয়েছে প্রেস কনফারেন্স করে। সুতরাং ওইটা নিয়ে আর আমি কথা না বললাম। আমি একটা কথা বারবার বলি, সবাইকে বলছি এই মেলাতে, যে এবারের এই অমর একুশে বইমেলা নিয়ে যা হলো, যত কিছু কথাবার্তা যা কিছু হয়েছে, এটা না হলেই ভালো হতো। এবং তাহলে বইমেলাটা সুন্দর বইমেলা, একটা মানে কি বলবো, নিষ্কলঙ্ক, হ্যাঁ, এবং সর্বজন বিদিত, সর্বজন গৃহীত একটা সুন্দর বইমেলা হতো। আমরা বারবারই বলছি একুশের চেতনার কথা, কিন্তু এখানে তো আমরা দেখি যে বইমেলায় আসলে প্রকাশকদের একটা বড় রকমের ইনভেস্টমেন্ট থাকে সেখানে, এবং প্রকাশকরা এই বইমেলাকে নিয়ে সারা বছর তারা বইয়ে যেমন ইনভেস্ট করে, তেমনি লেখকদেরকে পেট্রোনাইজ করা, এবং সেই সাথে একটি স্টল নির্মাণ থেকে শুরু করে পরিচালনার একটা ব্যাপক একটি তাদের অর্থনৈতিক একটি যোগান থাকে। তো একজন প্রকাশক হিসেবে এবারের বইমেলায় আপনি লাভ ক্ষতির অঙ্ক যদি কষেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন, যে প্রকাশকরা কি লাভ করতে পারছে? এবার প্রকাশকদের দায়িত্ব এই বইমেলাটাকে শ্রদ্ধা করা, এই বইমেলাটাকে সম্মান দেখানো। কারণ এই বইমেলা সারা দেশে সহ সারা বিশ্বে বাংলাদেশের সৃজনশীল প্রকাশনাটাকে পরিচিতি করিয়েছে, এবং এই বইমেলাতেই নতুন বইগুলো যেভাবে
প্রমোটেড হয় সারা বছরই সারা বাংলাদেশের পাঠকদের কাছে এগুলো তখন সমাদৃত হতে থাকে। কিন্তু এখন বইমেলাকে কোনো রকমের দোষ দিয়ে বা ক্রেডিট দেওয়ার কোনো সুযোগ নেই, এর জন্য যে আসলে আমাদের সংস্কৃতিতে একটা পরিবর্তন এসেছে। বিগত বছরগুলোতে আমরা দেখছি যে সংস্কৃতির যে ধারাটা, সেই ধারাটার মধ্যে কিছু পরিবর্তন, কিছু মানে কি নতুনত্বের প্রবর্তন, সব মিলিয়ে একটা মানে কি মিক্সড সংস্কৃতিতে আমরা চলে আসছি, কিংবা কী ধরনের সংস্কৃতিতে এসেছে আমরা জানি না। যার ফলে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে শেকড়, সেই মূল ধারা, সাহিত্যের ধারা থেকেও আমরা কিছুটা বিচ্যুত। আচ্ছা, এবং গত বছরের অমর একুশে বইমেলা তার চূড়ান্ত প্রতিফলন আমাদেরকে দেখিয়ে দিল। আমরা যে আমাদের মূল ধারার সংস্কৃতিতে নেই, মূল ধারার সাহিত্যে যে নেই, সেটা কিন্তু অমর একুশে বইমেলা 2025-এ একদম সেটার প্রমাণ আমাদের চোখের সামনে চলে এলো। এরপরে যে একটি বছর গেছে, এই একটি বছরে ওই প্রভাবটা শতভাগ প্রকাশনার উপরে বিরাজমান ছিল, এবং কোনো ধরনের বইয়ের চাহিদা বা একদম বাণিজ্যিক ভাষায় বলতে গেলে বইয়ের বিক্রি বলতে কিছুই ছিল না। সুতরাং ওই প্রভাবটাই এবারের বইমেলায় দেখা যাচ্ছে। বইমেলায় নতুন কিছু নয়। সুতরাং বইমেলার উন্নতি ঘটাতে গেলে এখন যেটা আগে যেটা প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের এই যে সংস্কৃতির মধ্যে একটা যে মিক্সচার, একটা জগা খিচুড়ি, একটা কিছু যে চলছে, বা আমরা যে সংস্কৃতি থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, নতুন কোনো ধারা এসে অনুপ্রবেশ করছে, এই ব্যাপারটাতে দৃষ্টি দিতে হবে। আমি জানি না এই ব্যাপারটা কিন্তু দৃষ্টি শুধু আমরা দিলে হবে না, একেবারেই শীর্ষ পর্যায় থেকে এই ব্যাপারটায় দৃষ্টি দিবে। আমি ঠিক নিশ্চিত না যে আমাদের যে পলিসি মেকাররা, শীর্ষ পর্যায়ের যারা আছেন, তারা বইমেলা নিয়ে ভাববার মতো ফুরসত তাদের আছে কিনা। কিন্তু এটা তো আসলে এটার প্রভাব তো সুদূর প্রসারী। আপনি যেটা বলছিলেন যে গত বছর বা তারও আগে থেকে এটি পড়া শুরু করেছে, এবং পড়া শুরু করেছে দেখে পাঠক সংখ্যা যেমন কমে যাচ্ছে, বইয়ের বিক্রিও কমে যাচ্ছে, এবং এটা আমাদের জাতিগতভাবে আমাদের অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। তো সেটা নিশ্চয়ই পলিসি মেকার যারা আছেন তারাও যেমন ভাববেন, আমরা তো আমাদের জায়গায় ভাববো, এবং একটি সংকটের মধ্যে দিয়ে আসলে প্রকাশনা শিল্প যাচ্ছে। এবং আপনি এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বইমেলা তো একটি চেতনাগত বিষয়, সেখানে বেচা বিক্রি যেমন হয় তেমনি একটি নতুন বইয়ের প্রচারণারও ব্যাপার থাকে, আপনি বলছিলেন। তো একটি নতুন পাণ্ডুলিপি যখন হাতে আসে, তখন প্রকাশক হিসেবে সেটাকে আপনারা কিভাবে রিসিভ করেন বা কি জিনিসগুলো দেখেন? তার আগে আমি একটু আপনার প্রথম অংশটা বলে নেই। আমরা জাতিগতভাবে একটা বৈশিষ্ট্য আমাদের আছে, সেটা হচ্ছে কোনো জিনিসের অধঃপতন হতে থাকলে সেটা একেবারে চূড়ান্ত অধঃপতন না হওয়া পর্যন্ত আমাদের টনক নড়ে না। একটা জাতির কিন্তু মূল পরিচয়টাই বহন করে তার সংস্কৃতি। নিশ্চয়ই। হ্যাঁ, সেই সংস্কৃতি, বিভিন্ন ধরনের সংস্কৃতি আছে, তো ঠিক সেই সংস্কৃতিটা যখন ধসে যাবে, তখন কিন্তু আমাদের জাতিগত যে পরিচয় বা জাতির সত্তার যে পরিচয়, সেটা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে। এবং আপনি যেটা বললেন যে সেটার দিকে তো নজর দিতে হবে, কিন্তু কর্তৃপক্ষ বা শীর্ষ পর্যায়ে সেটা নিয়ে এখন ভাবছেন যে তার কোনো নিদর্শন আমরা দেখতে পাচ্ছি না। হয়তো ওনারা ভাববেন যখন আমাদের পতনটা একেবারেই ভূপাতিত ধরনে তল হবে, তখন সেটা অনেক দেরি হয়ে যাবে। সুতরাং আমি মনে করি যে এই দুইটা বইমেলার থেকে শিক্ষা নিয়ে আমাদের এখনই এটা ভাবা দরকার। এরপরে যেটা আসতেছে সেটাও একটা মুখ্য জিনিস, সেটা হচ্ছে যে আমাদের বই, পাণ্ডুলিপি গ্রহণ, মানে কি আমরা এখানে 600 জন অংশগ্রহণকারী হলাম এই বইমেলাতে, 600 জনকে আপনি বলছেন প্রকাশক। আমি একটু দ্বিমত পোষণ করি, আমি বলবো যে এই বইমেলাতে 600 জন অংশগ্রহণকারী আছেন। প্রকাশক হওয়ার জন্য কিছু অন্তত যেটাকে বলা হয় ন্যূনতম কিছু যোগ্যতা বা ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে, যেটা দেখার কেউ নেই, যেটা বিচার করার কেউ নেই। সুতরাং এইটা ফুলফিল হচ্ছেও না। অথচ আমি জানি যে আপনি ঠিকমতো যদি গাইড করেন বা ঠিকমতো যোগ্যতা নির্ধারণ করার জন্য যদি আপনি একটা
লেভেল নির্ণয় করে দেন, নির্দিষ্ট করে দেন, তাহলে কিন্তু এটা হবে, প্রকাশকরা এটা করবে। প্রকাশকরা যে করবে তা না। এখন যেটা হচ্ছে, এখন হচ্ছে যে আমি লিখছি, আমি লেখক, দলিল লেখকও লেখক, বিবাহের রেজিস্ট্রি যে লেখে সেও রেজিস্ট্রিকার বা সেও লেখক, আমিও একটা কিছু লিখলাম, আমি নিয়ে আসলাম, আমি লেখক। আপনি বসে রয়েছেন, আপনার প্রকাশক, আপনি ওটাকে প্রকাশ করলেন, আপনি প্রকাশক। ওইটা লেখা হয়েছে কিনা সেটা যেরকম যাচাই করার কোনো প্রয়োজন নেই, আমি প্রকাশ করলাম প্রকাশযোগ্য কিনা সেটাও আমি যাচাই করছি না। এই জিনিসগুলো আসলে করতে হবে, না হলে আমরা কখনোই একটা নির্দিষ্ট মানদণ্ডের প্রকাশনায় যেতে পারবো না। মাঝে মধ্যে একটা কথা খুব আসে যে বাংলাদেশের প্রকাশনা আন্তর্জাতিক মানের গিয়েছে কিনা, এই শব্দটা উচ্চারণ করার কোনো সুযোগই নাই। কারণ আমরা এই জিনিসগুলোতেই একটা পাণ্ডুলিপি তৈরি করা, একটা পাণ্ডুলিপিকে প্রকাশযোগ্য করে গড়ে তোলা, প্রকাশযোগ্য করে গড়ে তোলার পেছনে যে সম্পাদনা বা যেটা আপনার বানান সংশোধন, এই জিনিসগুলোকে সঠিকভাবে করা, তারপরে সেটাকে প্রকাশ উপযোগী করে গড়ে তোলার যে টিমটা, এইগুলোর প্রতি আমাদের একদম দৃষ্টি নেই, বা দৃষ্টি থাকলেও খুব কম। এখন 100 জনের মধ্যে যদি 10 জন কোনো কাজ করে আর 90 জন যে কাজটা করে, ওই 90 জনের দিকেই আপনার পাল্লাটা ভারী হবে। 10 জন বা 20 জন যে কাজটা করছে সেটার দিকে পাল্লা ভারী হবে না। সুতরাং আমরা অসম্পাদিত, অসম্পূর্ণ, অপ্রকাশযোগ্য পাণ্ডুলিপি বেশিরভাগ লোকই বের করছে, আর অল্প সংখ্যক অবশ্যই মানসম্পন্ন বই প্রকাশিত হচ্ছে, সেটা একেবারেই মানে আর কি দৃষ্টির বাইরে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে যেটি বলি যে সময় প্রকাশন আমাদের দেশের একটি উল্লেখযোগ্য প্রকাশনা সংস্থা এবং 36 বছর মানে 3 যুগ পেরিয়ে গেল তার। তো সময় প্রকাশন আসলে কিভাবে একটি পাণ্ডুলিপিকে মূল্যায়ন করে প্রকাশের ক্ষেত্রে? সময়, আমি যেটা বললাম, একটা প্রকাশনা করার যে পথগুলো আছে, ধাপগুলো আছে, সেই ধাপগুলো আমি সবগুলোই পালন করার চেষ্টা করি। যেটাকে একটা নির্বাচন করা, নির্বাচনের পরে আরেকজনকে বইটা পড়ানো, তারপরে ধরেন আমাদের নিজস্ব যে পরিমণ্ডল আছে সেই পরিমণ্ডলে বইটাকে 1-2 বার পড়া, তারপরে ওটাকে সম্পাদকের কাছে পাঠানো। সম্পাদক দেখে দিলেই যে ওটাকে আমরা চূড়ান্তভাবে নিলাম তা না, ওটাকে আবার আমাদের কাছে নিয়ে এলাম, নিয়ে এসে আবার আমরা একটু পড়লাম, খুব সিরিয়াসলি না হলে ক্যাজুয়ালি হলেও আমরা পড়লাম। এবং এরকম কতগুলো ধাপ আছে, সেই ধাপগুলোকে পালন করে হয়তো বা এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে শতভাগ পূর্ণ করছে না, কিন্তু আমার নিজের সক্ষমতায় হ্যাঁ যেটুকু করার সেটুকু আমি করছি। কিন্তু তারপরও দিন শেষে মনে হচ্ছে যে এগুলো করেও আমার মানে আর কি আমি সেই পর্যায়ে তো আমার যেতে পারছি না, কারণ আমার 80% তো হচ্ছে অপাঙ্ক্তেয়। সুতরাং আমি এত পরিশ্রম করে, এত ব্যয় করে আমার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি সাধিত করতে পারছি না, এবং তার প্রমাণও এই বইমেলায়। এই বইমেলাতে যত প্রকাশক অংশগ্রহণ করেছে, যত বই এসেছে, তার মধ্যে কিন্তু এরকম আছে অন্তত 20% পেতে পারেন, কম বেশিও পেতে পারেন, যারা প্রচণ্ড পরিশ্রম করে তাদের বই তৈরি করে নিয়ে এসেছে। কিন্তু 80%-এর যে স্রোতের ধারা, সেই ধারাতে আমরাও ভেসে যাচ্ছি। সুতরাং এই যে আপনি ভেসে যাওয়ার কথা বলছেন, কিন্তু আমরা জানি যে অনেকেই বলছেন যে বর্তমান ভাইরাল লেখক বললে অনেকেই তার বই হয়তো কাটতি হচ্ছে, অনেকে হয়তো তার বই প্রকাশ করার জন্য উদ্গ্রীব হচ্ছে। তো সময় প্রকাশন আসলে কি দেখে? পাণ্ডুলিপির বিষয়বস্তু দেখে, নাকি লেখকের পরিচিতি দেখে, না ভাইরাল এরকম বাজার কাটতি কোনো কিছু দেখে? মানে সময় প্রকাশন কোন দিক থেকে ফোকাস করে? প্রথম কথা হচ্ছে যে সাহিত্যটা দেখি সময় প্রকাশন। দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই লেখকের পরিচিতি সব জায়গাতেই ম্যাটার করে, যদি সে সাহিত্য করে। এখন আপনি যেটা বললেন, আমি ভাইরাল করলাম, ভাইরাল লেখক হলাম, আমার পরিচিতি আছে, কিন্তু আমি সাহিত্য দিয়ে করলাম না, আমি তো ভাই সাহিত্য প্রকাশ করি। সুতরাং সে ভাইরাল লেখক, তা আমার কাছে তার কোনো প্রয়োজনীয়তা নেই, আমিও তাকে চিনি না, সেও আমাকে চেনে না। এবং এই ধারাটার থেকে আমি বা আমার মতো যারা প্রকাশক আছেন তারা অনেকটা দূরে আছি। এখন ওই ধারাটাই যদি আমাদের প্রভাব বিস্তার করতে করতে লিডিংয়ে চলে আসে, তাহলে আমরা হয়তো থাকবো না, নিশ্চিহ্ন হয়ে যাব, কিন্তু বাংলাদেশের সাহিত্য আর সাহিত্য থাকবে না, বাংলাদেশের প্রকাশনাও আর
প্রতিনিধিত্বশীল তো পরের কথা, বাংলাদেশের প্রকাশনাকে প্রকাশনা বলে স্বীকৃতি দেওয়ার মতো লোক থাকবে না। নিশ্চয়ই, এবং এটি খুবই দুঃখজনক, এবং এই প্রতিযোগিতা কিন্তু আমরা দেখছি, বিশেষ করে করোনার পর থেকে এই প্রতিযোগিতা দেখছি। এবং এবং শুরুতে বলেছি যে বেশ কয়েক বছর ধরে আমাদের সংস্কৃতিটার একটা পরিবর্তন, একটা বিবর্তন, একটা মিক্সচার জগা খিচুড়ি কিন্তু লক্ষ্য করে আসছি, যেটা হয়তো গত 2 বছরে প্রকট হয়েছে। জি, এই বইমেলা পাঠকের যে পরিবর্তন হচ্ছে বা পাঠকের চাহিদার যে পরিবর্তন হচ্ছে, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? পাঠকবাসের যে পরিবর্তন হচ্ছে বা তাদের যে টপিকগত পরিবর্তনগুলো হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে উল্লেখযোগ্য পাঠক নেই। হ্যাঁ, আমরা কিছু ক্রেতা আছেন, হ্যাঁ, ক্রেতার সংখ্যাটা একটু বেশি, তবে এই ক্রেতাদের মধ্যেই কিছু পাঠক লুকিয়ে আছেন যারা পাঠ করেন। এবং আমি শুনি এবং মাঝে মধ্যে দেখি যে ভাইরাল লেখক বা ভাইরাল প্রকাশকদের, ভাইরাল ক্রেতা বা পাঠকদেরও, কিন্তু আমি তাদের মুখোমুখি হওয়ার সুযোগ আমার নেই, কারণ আমার সময় প্রকাশনের স্টলে যারা আসেন তারা নিঃসন্দেহে ভাইরাল পাঠক না, তারা প্রকৃত সাহিত্যের পাঠক। তাদের কাছে আমি একটা রুচির চিহ্ন পাই, তাদের চোখে মুখে আমি একটা সাহিত্যের আভা, একটা রুচিশীলতা দেখতে পাই। আমি তাদেরকে খুব রেসপেক্ট করি। এখন অন্য পাঠকদেরকে নিয়ে আমি আর মন্তব্য করতে চাই না। জি, ধন্যবাদ। ফরিদ আহমেদ, আমরা একটি অভিযোগ শুনি লেখকদের কাছ থেকে যে একটি বইকে যথাযথভাবে আনার ক্ষেত্রে দেখা গেল যে যারা মূলধারার প্রকাশক তারা যতটা এফোর্ট দেন, কিন্তু সেই বইটি বিপণনের ক্ষেত্রে, প্রচারণার ক্ষেত্রে নাকি তারা সেইভাবে সময় দেন না, প্রচারণার ক্ষেত্রে সেই বাজেটটা রাখেন না। কি বলবেন? এটা সিস্টেমের গণ্ডগোল। কারণ খুব কম দেশে, হয়তো আমাদের প্রতিবেশী দেশে থাকতে পারে, এছাড়া বিশ্বের কোথাও কিন্তু প্রকাশক তার বই বিক্রি করেন না। বই বিক্রি করেন পরিবেশক এবং বিক্রেতা। বিক্রেতারা বই বিক্রি করবে, পরিবেশক যারা তারা প্রকাশকের কাছে বই কিনে নেবে। এবং আমি এই যে বিপণনটা, আমি ধরেন শুরুর থেকে আমার মনে হচ্ছিল যে আমি তো বিক্রেতা হতে চাই নাই, আমি বই বিক্রেতা হতে চাইনি, তাহলে আমি নিউ মার্কেটে একটা বড় দোকান নিতাম এবং তখন আমাদের যে অবস্থা ছিল খুব সহজে একটা দোকান নিতে পারতাম এবং সেই দোকান নিয়ে বিভিন্ন ধরনের বই বিক্রি করতে পারতাম, যেটা ইদানিং আমাদের 2-1টা সৃজনশীল বইয়ের এরকম বিক্রেতা হয়েছে। কিন্তু আমি শুরু থেকে প্রকাশক হতে চেয়েছি এবং আমি আমার মেধা, আমার শ্রম সব কিছু প্রকাশনায় ব্যয় করতে চেয়েছি। বিপণনের ব্যাপারটা হয়তো বা এরকম যারা প্রকাশক বিপণনের ব্যাপারটা সেরকমভাবে বোঝেও না, কিংবা সেখানে তার মেধাটাকে, তার শ্রমটাকে ব্যয় করতে চায়নি। তারপরও আমরাই প্রথম প্রজন্ম, আমি যখন তরুণ 90 সালে, আমি এবং আমার মতো আরও 2-4 জন প্রকাশক, আমরাই প্রথম প্রজন্ম যারা একটা বিপণন নেটওয়ার্ক বাংলাদেশে গড়েছিলাম এবং সারা বাংলাদেশে বই বিক্রি হওয়ার যে একটা সুন্দর নেটওয়ার্ক আমরা তৈরি করেছিলাম। এবং আপনার গত 10 বছর আগেও বই বিক্রির কিন্তু কোনো সমস্যা ছিল না। এই গত 5 থেকে 10 বছর ধরে এই সমস্যাটা তৈরি হয়েছে। তার কারণ ওই বইয়ের দোকানগুলোই উঠে গেছে। আমরা যে নেটওয়ার্কটা তৈরি করেছিলাম ওই বইয়ের দোকানগুলোই অনেকটা উঠে গেছে। ঢাকা শহরেও আপনি দেখেন এই যে আজিজ সুপার মার্কেট, বইয়ের মার্কেটও হয়ে গেছে, কাপড়ের মার্কেট ঠিক ওরকম বড়, যেরকম সিলেট শহরে জিন্দা বাজার যে মূল সড়কটা, সব বইয়ের দোকান ছিল তো জিন্দা বাজারে, কিন্তু জিন্দা বাজারে এক দোকানের যে পজিশন, বইয়ের দোকান তারা পাচ্ছে না। সেইভাবে আমাদের এই যে মার্কেটিং চ্যানেলটা, সেই চ্যানেলটা আসলে ল্যাপস হয়ে গেছে, যার জন্য ইদানিংকারের যে লেখকরা তারা এই অভিযোগ করলেও করতে পারেন, কিন্তু তখনকার যে লেখক হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, আনিসুল হক, মুনতাসির মামুন, তারা জানেন যে আমরা কীরকম নেটওয়ার্ক তৈরি করেছিলাম, তাদের বই কেমন বিক্রি হতো। এখন বই বিক্রি হওয়ার জায়গাও তো নেই। তো এই হচ্ছে ব্যাপার। সুতরাং এই অভিযোগটাকে আপনি কিছুটা আংশিক সত্য বলতে পারেন, আংশিক ভিত্তিহীন বা না জানা অভিযোগ বলতে পারেন। জি, সেখানে হয়তো অনেকেই গুলিয়ে ফেলছেন যে প্রকাশক আর বিপণন যে করবে, পরিবেশকের তফাৎটাও হয়তো অনেকে সেখানে এটাও গুলিয়ে ফেলছে। তাদের চোখে এটা পড়ছে না। নিউ মার্কেটে বলাকা সিনেমা হলের সামনে সবচেয়ে সুন্দর একটা বইয়ের দোকান ছিল, সেটা আরো 10 বছর আগে জুতোর দোকানে পরিণত হয়ে গেছে। নিউ মার্কেটের ভিতরে একটা জোনই ছিল শুধু বইয়ের দোকান। হ্যাঁ, ওইখানে এখন কয়টা বইয়ের দোকান আছে গিয়ে দেখেন। এগুলোতেই আর এটা তো সবচেয়ে প্রমিনেন্ট যে
আজিজ সুপার মার্কেট গড়েই উঠেছিল বইয়ের মার্কেট হিসেবে। জি, সেখানে বইয়ের দোকান ওই দূরবীন দিয়ে খুঁজে বের করতে হয়, একদম সত্য কথা। স্বাভাবিকভাবে। তো এই যে একটি আরেকটি বিষয় অনেকে বলে যে রয়্যালিটির বিষয়, অনেক লেখকই এই অভিযোগটা করেন যে রয়্যালিটি ঠিকমতো দেয়া হচ্ছে না বা রয়্যালিটি পাওয়া যায় না। এই ধরনের একটি অভিযোগ থাকে প্রকাশকদের বিরুদ্ধে। তো কি বলবেন এই ব্যাপারে? যার রটে তা কিছু হলো বটে, সুতরাং যেটা হচ্ছে সেটা অবশ্যই আছে, কিন্তু এর ভিতর কথা আছে। যেরকম একদম আমার মেলার স্টলে দুদিন আগে, হ্যাঁ, বসে অনেক লেখক আসেন, তো একজন মফস্বল লেখক, উনি একজন প্রকাশকের নামে বলতেছেন, আমি চিনি, কারণ যেহেতু আমি সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ছিলাম দীর্ঘদিন, সব প্রকাশককে আমি চিনি। তো উনি বলতেছেন যে 2012 থেকে আমি ওইখানে বই প্রকাশ হয়, আজ পর্যন্ত আমি একটি পয়সা রয়্যালটি পাইনি। তো আমি তখন সেই লেখককে বললাম যে ভাই, 2012 সালে আপনার বই প্রকাশ হয়েছিল, আপনি রয়্যালটি পান নাই? না। এরপরে 13 সালে আপনি তাকে বই দিলেন? হ্যাঁ দিলাম। রয়্যালটি পান নাই? না। তারপরে 14 সালে দিলেন? হ্যাঁ দিলাম। রয়্যালটি পান নাই? না। তারপর আপনি বই দিয়েছেন কেন? নিঃসন্দেহে আপনার কোনো অন্য উদ্দেশ্য ছিল। আপনি 1 বছর রয়্যালটি পান নাই, 2 বছর রয়্যালটি পান নাই হয়তো প্রকাশককে, বা 3 বছর পাননি, তার মানে আপনি দেখছেন যে বই আপনার বিক্রি হচ্ছে না, কিংবা আপনার অন্য কোনো উদ্দেশ্য ছিল, সুতরাং আপনি রয়্যালটি দাবি করতে পারেন না। যাদের বই বিক্রি হয় তারা রয়্যালটি পাচ্ছে, যারা রয়্যালটি পাচ্ছে না একজন প্রকাশকের কাছে, দ্বিতীয় বছর তারা সেই প্রকাশকের কাছে যাচ্ছে না, এবং দ্বিতীয় বছর অন্য প্রকাশকের কাছে গেলেও তাদের রয়্যালটিটা নিশ্চিত করেই যাচ্ছেন। কিন্তু সে যদি নিশ্চিত না করে যান, কিংবা পুরনো প্রকাশকের কাছে ডেজ টুগেদার থাকেন, রয়্যালটি না পান, তাহলে আর অভিযোগটাকে আমলে নেওয়া যায় না। সুতরাং আমি বলবো যে এই অভিযোগের কিছুটা সত্যতা আছে, এবং বেশিরভাগ অভিযোগে আমলে না নেওয়ার মতোই। ফরিদ আহমেদ, আমরা অনুষ্ঠানের একবারে শেষের দিকে আমি যদি জানতে চাই শেষ মুহূর্তে এসে যে এবার যে বইমেলা হচ্ছে, এই বইমেলায় কেমন প্রস্তুতি নিলেন এবং কতগুলো বই আনলো সময় প্রকাশন, নতুন বই? আমার কিন্তু একটা প্রস্তুতি থাকে। হ্যাঁ, বইমেলাটা হয় ফেব্রুয়ারি মাসে আমি এই বইগুলো বের করব, এটা আমার প্রস্তুতি থাকে, এবং এটা 60, 70, 75টা বইও আমি মেলায় বের করি। তো 2025-এর বইমেলায় এর সংখ্যাটা একটু কমে এসেছিল, কারণ আগেই একটু আভাস পাচ্ছিলাম যে মেলাটা কেমন হয় না হয়। 50টা বই বের করেছিলাম। 2025-এর বইমেলা আমাকে বলে গেছে সাবধান হও। পরবর্তী বছরটা আমি দেখতে পেয়েছি যে এটা সাবধান হওয়ার বছর, যার জন্য আমি 20টি বইয়ের পরিকল্পনা করেছি। আচ্ছা, 50টার থেকে অনেক নেমে এসে 20টি বইয়ের পরিকল্পনা করেছি, এবং আমার পরিকল্পনায় ছিল ফেব্রুয়ারি মাসের মধ্যে বইগুলো বের করব। ফেব্রুয়ারিতে মেলা শুরু হয় নাই, কিংবা মেলা শুরু হতে হতে ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে, কিন্তু আমার বই সবগুলো 28শে ফেব্রুয়ারির আগে, আমি 21শে ফেব্রুয়ারিকে টার্গেট করি, হয়তো বা একটু দেরি হয়েছে, কিন্তু 28শে ফেব্রুয়ারির আগে আমার 20টি বই প্রকাশ হয়ে গেছে। এখন অমর একুশে বইমেলা 2026 আমাকে বলে দিবে যে পরবর্তী বছরের জন্য আমি কেমন প্রস্তুতি নেব, এবং পরবর্তী বছরটাও আমাকে বলে দিবে যে আমার প্রস্তুতি কী হওয়া উচিত। সুতরাং সেই জিনিস আপনারা পরেই দেখতে পাবেন। হতে পারে এই সংখ্যা বাড়তে পারে, হতে পারে এই সংখ্যা কমতে গিয়ে শূন্যে চলে আসতে পারে। এই যে আপনি বলছেন যে সময়ই বলে দেবে আসলে কোন দিকে যাবে, এটা হয়তো অভিজ্ঞতার জায়গা থেকে আপনি বলছেন, এবং একজন ফরিদ আহমেদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে তিনি যেমন প্রস্তুতি নিয়েছেন, তেমনি এই দুই বইমেলার অভিজ্ঞতা থেকে তো বাংলা একাডেমি এবং অন্যান্য প্রকাশকদেরও আসলে এখনই চিন্তা করা উচিত এই বইমেলার পর থেকে, যে আগামী বইমেলা কোন দিকে যাবে বা কী হবে আমাদের প্রস্তুতি, সামগ্রিক অর্থে পরিস্থিতি। কারণ এই সামগ্রিক পরিস্থিতির উপরে কিন্তু নির্ভর করছে এই জাতি কোন দিকে যাচ্ছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চায়। কি বলবো? আমরা আমাদের মেধাটাকে না খাটাই না, মেধাটাকে কাজে লাগাই না। আমরা শারীরিক পরিশ্রম করি, কিন্তু মেধাটাকে পরিশ্রম করাই না। কারণ শিম্পাঞ্জিরও তো ইউরোনন আমাদের চেয়ে অনেক বেশি, কিন্তু তার বুদ্ধি কেন আমাদের চেয়ে বেশি না? সেটাকে কাজে লাগায় না বলে। তো আমাদের তো কাজে লাগাতে হবে। তারপরও আমি বলবো যে প্রকাশকরা অন্তত এবার যা দেখেছেন, বা গতবার যা দেখেছেন, তার প্রভাব কিন্তু এবারের বইমেলায় আছে। বই কিন্তু খুব একটা বেরোয় নাই, হ্যাঁ, সুতরাং এই প্রভাব ভবিষ্যতে পড়তেও পারে। আর সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমি যে কথাটা বলবো, আপনার অনেকেই রাগ করতে পারেন, কিন্তু কথাটা সত্য, যে সরকারি প্রতিষ্ঠান কাজ করে টিক চিহ্ন দেওয়ার জন্য। যে আমার রুটিনে আছে বছরে 12টা কাজ করতে হবে, মাসে একটা করে কাজ, এই মাসে এই কাজটা করলাম, টিক।
হয়ে গেল, তারপর ওই কাজটার আউটপুট কি সেটা তারা ভেবে দেখে না। যদি তাই হতো তাহলে বাংলা একাডেমি প্রতি বছরের বইমেলায় পরবর্তী বছরে ওই অভিযোগগুলো আর থাকতো না। কিন্তু প্রতি বছর একই রকমের অভিযোগ হচ্ছে। এই কর্তৃপক্ষ বইমেলাটা শুরু করাটা তাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। এবার সেটা আপনারা দেখেছেন, তারা একেবারেই ব্যস্ত হয়ে যত ধরনের দৌড়ঝাঁপ করা যায় তারা করেছে। বইমেলাটা শুরু করতে হবে, বইমেলাটা তারা শুরু করেছে, তারা টিক চিহ্ন দিয়ে দিয়েছে, তাদের দায়িত্ব হয়ে গেছে। জি, ফরিদ আহমেদ, কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খবরের কাগজকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের যে পাঠক দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই রকম বিপর্যয়, সাংস্কৃতিক বিপর্যয়ের সময়েও কিছু সংখ্যক লোক আছেন যারা আমাদের সৃজনশীল এইসব অনুষ্ঠান দেখেন, সৃজনশীল বই পড়েন, বই মেলায় আসেন, বই কেনেন। তাদের কাছে আমার কৃতজ্ঞতা। জি, আবারও ধন্যবাদ ফরিদ আহমেদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আগামীর অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।